একটি বাচ্চা মেয়ে কিডন্যাপড হয়ে যায়। এর ঠিক ৮ বছর পরে মেয়েটিকে একটা কফিনের ভেতর থেকে উদ্ধার করা হয়। তবে মেয়েটি আর আগের মতো নেই। তার চেহারা বিকৃত হয়ে গেছে। সাপের খোলসের মতো শরীরের চামড়া খসে পড়ে। সেই চামড়াতে আবার এমন কিছু লেখা আছে যা ৩,০০০ বছরের প্রাচীন লিপি। আরেকটা আশ্চর্যের ব্যাপার, মেয়েটি স্বাভাবিক খাদ্য খায় না, বরং পোকামাকড় খায়। পরিবারের সবার সাথে হিংস্র আচরণ করে। কিন্তু কেন এমন হলো? কি ঘটেছিল মেয়েটির সাথে? সে কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, নাকি সে পরিবারের ধ্বংস ডেকে আনবে? জানতে হলে আসুন শুনে আসি লি ক্রোনিস দ্য মামি সিনেমার গল্পটি। ট্রিপ শেষ করে বাড়ি ফিরছিল খলিল ফ্যামিলি। গাড়িতে বাবা গামাল খলিল এবং ২ ছেলে জাবারি আর তারিক এবং মেয়ে লায়লা গান বাজিয়ে বেশ হইচই করছিল। তবে গামালের স্ত্রীর এসব বেশ বিরক্ত লাগছিল। সে গান বন্ধ করে দিয়ে সবাইকে চুপ থাকতে বলে। এরপরে বাড়ি ফিরতেই মেয়ে লায়লার চোখ পড়ে পাখির খাঁচার দিকে। তাদের পোষা পাখিটা বেহাল দশায় খাঁচার ভেতরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। লায়লা মায়ের দৃষ্টি আকর্ষণ করলে তার মা এগিয়ে গিয়ে দেখে পাখিটার মুখ দিয়ে এক ধরনের কালো তরল বেরিয়ে আসছে। সম্ভবত সে বুঝতে পারছিল এটা কিসের ইঙ্গিত, কারণ সে একজন ম্যাজিশিয়ান বা তান্ত্রিক ছিল। তো মিসেস খলিল পাখিটা হাতে নিয়ে ঘাড় ভেঙে মেরে ফেলে। বলা যায় পাখিটাকে মৃত্যু যন্ত্রণা থেকে সে মুক্তি দিল। এরপরে বাচ্চাদের এখানে থাকতে বলে সে গামালকে নিয়ে একটা সিক্রেট চেম্বারে যায়। সেখানে একটা পিরামিডের স্ট্রাকচার ছিল। দুজনে ভেতরে নেমে যায়। ভেতরে একটা পাথরের কফিন ছিল। এই ধরনের কফিনকে মূলত সার্কোফেগাস বলে। আবিধানিক অর্থে সার্কোফেগাসের অর্থ মাংস পোকা। যাতে দ্রুত মাংস পচে যায় সেজন্য প্রাচীন মিশর, রোম সহ বিভিন্ন জায়গায় সার্কোফেগাসের ভেতরে লাশ রাখা হতো। তো যাই হোক, গামাল জিজ্ঞেস করে তারা কিভাবে বুঝবে যে সময় এসে গেছে। মিসেস খলিল জানায় তারা চেক করে দেখবে। এরপরে গামাল একটা হ্যান্ডেল ঘোরালে কফিনের ঢাকনার সাথে লাগানো চেইনটাতে টান পড়ে। এতে কফিনের ঢাকনাটা ওপরে উঠে কফিনটা আগলা হয়ে যায়। মিসেস খলিল মোমবাতির আলোতে কফিনের ভেতরে তাকিয়ে দেখে বলে সে এখনও জাগেনি। তখনই একটা দমকা হাওয়ায় মোমবাতি নিভে যায়। মিসেস খলিল দ্রুত মোমবাতি জ্বালিয়ে নেয়। হঠাৎই আচমকা কফিনের ভেতর থেকে মমিটা জেগে ওঠে এবং চিৎকার দেয়। এই সময় তার শক্তির প্রভাবে ঢাকনার সাথে থাকা একটা চেইন খুলে যায়, আর চেইনের সাথে থাকা ধারালো আংটা গামালের গলার সাথে বিঁধে সে নির্মমভাবে মারা যায়। এদিকে মিশরের কায়রোতে বাস করত একটা আমেরিকান ফ্যামিলি। মূলত নিউজ রিপোর্টার হওয়ায় চাকরির সুবাদে চার্লি ক্যানন ফ্যামিলি নিয়ে এখানে থাকতো। ফ্যামিলিতে চার্লি ছাড়াও রয়েছে তার স্ত্রী লরিসা, মেয়ে কেটি এবং ছেলে সেবাস্তিয়ান। লরিসা বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর চার্লি মেয়ে কেটিকে মোর্স কোডে কথা বলা শেখাচ্ছিল। একটু পরে চার্লি লরিসার কাছে গেলে 2 ছেলে মেয়ের চাইল্ডিশ ঝগড়া লেগে যায়, কারণ সেবাস্তিয়ান কেটির খেলনা পুতুল নিচে ফেলে দিয়েছে। যদিও চার্লি পুতুলটা তুলে এনে কেটিকে দেয়, তবে সেবাস্তিয়ানকে শাসন না করায় সে রাগ করে পেছনের বাগানে খেলতে চলে যায়। একটু পরে পেছনে বেড়ার ওপার থেকে কেউ তাকে ডাক দেয়। কেটি পেছনে ফিরে এক মহিলাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কে? আজ লায়লা আসেনি? মহিলা জানায় সে লায়লার মা। লায়লা আসেনি, তাই কেটির যাতে বোরিং না লাগে এই জন্য সে এসেছে। আসলে এই মহিলা হলো মিসেস খলিল। তো মিসেস খলিল কেটিকে ম্যাজিক দেখিয়ে বেশ আনন্দ দিচ্ছিল। লায়লা প্রতিদিন কেটির জন্য তার ফেভারিট চকলেট নিয়ে আসতো। মিসেস খলিলও আজ সেই রকমই একটা চকলেট দিলে কেটি সেটা নিয়ে ঘরে ফিরে যাচ্ছিল। তবে মিসেস খলিল তাকে একটা আপেল দিয়ে বলে, এটা আমার বাগানের আপেল, চকলেটের চেয়েও এটা মিষ্টি। কেটি আপেলটা হাতে নিতেই মিসেস খলিল কিছু একটা মন্ত্র পড়া শুরু করে, আর তখন আপেলের ভেতর থেকে একটা পোকা বেরিয়ে কেটির মুখের ভেতরে ঢুকলে সে ছটফট করে সেন্সলেস হয়ে যায়। এদিকে চার্লি ফোনে কথা বলছিল। তখন সে কেটির লুকিয়ে রাখা চকলেটগুলো দেখে অবাক হয়, কারণ এই ধরনের চকলেট তারা কখনো কেটিকে কিনে দেয়নি। চার্লি সেবাস্তিয়ানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় কেটিকে বেড়ার ওই পাশ থেকে তার কোনো বন্ধু চকলেটগুলো দেয়। এটা শুনে চার্লির সন্দেহ জাগে, তাই সে বাগানে কেটিকে খুঁজতে চলে যায়। তবে সে যাবার আগেই মিসেস খলিল কেটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। চার্লি বেড়া কাটা দেখে ঘটনা বুঝে যায়, তাই সে বাইরে বেরিয়ে জনে জনে জিজ্ঞেস করে কেটিকে খুঁজে বেড়াতে শুরু করে। সে একটা গলির ভেতরে মিসেস খলিলকে দেখতে পায়, তাই তাকে তাড়া করে। কিন্তু হঠাৎ মরু ঝড় শুরু হওয়ায় সামনে বেশি দূর দৃষ্টিগোচর না হওয়ায় সে ওদেরকে হারিয়ে ফেলে। পরে চার্লি আর লরিসা কায়রোর জামালেক থানায় মিসিং রিপোর্ট লেখাতে যায়। ডিটেকটিভ ইসমাইলের ইংলিশ স্পিকিং স্কিল তেমন ভালো ছিল না, তাই সে ডিটেকটিভ ডালিয়া জাকিকে ডেকে আনে ওদের সাথে কথা বলার জন্য। তাছাড়া মিসিং কেসে ইসমাইল তেমন গুরুত্ব দেয় না। 27 বছরের সার্ভিস লাইফে সে 193 জন মিসিং পার্সনকে উদ্ধার করেছে, কিন্তু এরা সবাই মৃত ছিল, তাই এই কেসেও সে কোনো সম্ভাবনা দেখছিল না। তবুও ইসমাইল আর জাকি ওদেরকে জিজ্ঞাসাবাদ করে। চার্লি জানায় কেউ কেটিকে লুকিয়ে গিফট দিত,
আর এভাবেই তাকে বশ করে কিডন্যাপ করে নিয়ে গেছে। তবে ইসমাইল এ কথা বিশ্বাস করছিল না। তাছাড়া ওরা ফরেনার, তাই আরও বিশ্বাস করতে পারছিল না। ইসমাইলের ধারণা এদের মেয়ে দুর্ঘটনাবশত মারা গেছে। এখন সেই অপরাধ ঢাকতে কিডন্যাপের নাটক করতে এসেছে। চার্লি মিশরিয়ান ভাষায় জানত, তাই ইসমাইলের কথা শুনে সে ক্ষেপে যায়। ফলে পরে আর পুলিশ কেটিকে খোঁজার ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। এরপরে 8 বছর কেটে যায়। চার্লি ফ্যামিলি নিয়ে নিউ মেক্সিকোতে শিফট করেছে। তাদের আরও একটা মেয়ের জন্ম হয়েছে। সেও এখন প্রায় কেটির বয়সী হয়ে গেছে। রিসেন্টলি তার দুধের দাঁত ঝরবে, এই নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল। তবে চার্লি আর লরিসা এখন আর আগের মতো নেই। সন্তানদের ব্যাপারে ওরা অনেক প্রোটেক্টিভ। তারা আর বাচ্চাদের কোথাও ঘুরতেও নিয়ে যায় না। এই নিয়ে সেবাস্তিয়ানের অভিযোগের শেষ নেই। কেটি কিডন্যাপ হওয়ায় সে এক প্রকার বিরক্তই বলা চলে, কারণ ওই ঘটনার রেশ বাবা মা এখনও কাটিয়ে উঠতে পারেনি। যাই হোক, এদিকে মিশরের পূর্ব মরুভূমিতে একটা প্রাইভেট প্লেন ক্র্যাশ করে। এই ঘটনায় প্লেনের 2জন যাত্রী মারা যায়। তবে তাদের মৃত্যু ছিল অদ্ভুত ধরনের। একজন চোখ উপড়ে মাটিতে পড়েছিল, অন্যজন গাছের ডালের ভেতরে মাথা এবং চোখ বরাবর এফোর ওফর হয়ে ঝুলেছিল। প্লেন ক্র্যাশ হওয়া জায়গার কাছাকাছি পথ দিয়ে একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল। সে দুর্ঘটনা দেখে এগিয়ে এসে এই দৃশ্য দেখে ভীষণ ঘাবড়ে যায়। তবে সে ওখানে একটা কফিনও দেখতে পায়, ওটাও প্লেনের ভেতরেই ছিল। তবে এটাতে কোনো ড্যামেজ হয়নি, বরং লম্বালম্বি হয়ে মাটিতে পড়েছিল। পরবর্তীতে সেটা আর্কিওলজিস্টদের কাছে পাঠানো হয়। ওপর থেকে দেখে তারা কিছুই বুঝতে পারছিল না। এটা তাদের কাছে নতুন ধরনের কফিন মনে হচ্ছিল। তাছাড়া প্লেন ক্র্যাশের পরেও এটা যে অক্ষত আছে, এই ব্যাপারটাও তাদের অবাক করছিল। ভেতরে কি আছে দেখার জন্য তারা এক্স রে এবং এমআরআইও করিয়েছে, কিন্তু ভেতরের কোনো কিছুই স্ক্যান হয়নি। তাই কৌতূহল দমাতে না পেরে আর্কিওলজিস্ট ক্রেন দিয়ে ঢাকনাটা খুলে দেখে ভেতরে একটা মমি রাখা আছে। সে সাবধানে প্যাপিরাসগুলো সরিয়ে রাখে। মমির চেহারা থেকে প্যাপিরাস সরাতেই দেখা যায় এটা 8 বছর আগে হারিয়ে যাওয়া কেটির মমি। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো সে বেঁচে ছিল। একটু পরেই আচমকা সে চিৎকার দিয়ে জেগে ওঠে এবং মুখের ভেতর থেকে পোকামাকড় বের হয়ে দৌড় দেয়। কেটির আইডেন্টিটি কনফার্ম হওয়ায় চার্লি এবং লরিসাকে খবর দেওয়া হয়। এত বছরে মেয়েকে ফিরে পাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছিল। কিন্তু এই সুখবরটা শুনে দুজনেই আনন্দে দিশাহারা হয়ে পড়ে। তারা মেয়েকে নিতে নিউ মেক্সিকো থেকে কায়রোতে চলে আসে। তবে কেটির সাথে দেখা করানোর আগে ডাক্তার সতর্ক করে দেয়, ওর সাথে দেখা করার আগে মনকে শক্ত করতে হবে, কারণ সে স্বাভাবিক অবস্থায় নেই। ওর স্কিনে অনেক ড্যামেজ হয়েছে। একইভাবে দীর্ঘদিন থাকায় ওর শরীর অসাড় এবং জড়সড় হয়ে আছে, প্রায় ওর শরীর ঝাঁকুনি দিচ্ছে। তাই ডাক্তার কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করছে। ডাক্তার কেটির সামনে বেশি শব্দ বা জোরে কথা বলতে নিষেধ করে। গোয়েন্দা দপ্তরের একজন জানায় কেটির ব্যাপারটা আপাতত মিডিয়া থেকে গোপন রাখা হবে, যাতে ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তো এবার দুজনে কেটির সাথে দেখা করতে যায় এবং তাকে দেখে খুবই অবাক হয়। চার্লি কেটির গালে রিসেন্ট আঁচড়ের দাগ দেখে জিজ্ঞেস করলে ডাক্তার জানায় এখানে ভর্তির সময়ে কেটি নিজেই নিজের গালে আঁচড় দিচ্ছিল। লরিসা কেটির বুকে কান পেতে দেখে তার হার্টবিট একদম স্বাভাবিক আছে। ডাক্তারও সেটাই বলে, ভেতর থেকে কেটি একদম স্বাভাবিকই আছে। সে পরামর্শ দেয় কেটিকে বাড়ির স্বাভাবিক পরিবেশে রাখলেই সে সুস্থ হয়ে উঠবে। তো এরপরে দুজনে ডিটেকটিভ ডালিয়া জাকির সাথে দেখা করে। জাকি তাদেরকে ব্যাসল্ট পাথরের কফিনের ফটো দেখিয়ে বলে এটা প্রায় 2 থেকে 3 হাজার বছরের পুরনো কফিন। কেটিকে এর ভেতর করে পাচার করা হচ্ছিল। মিশরের স্মাগলারেরা প্রায় এই ধরনের প্রাচীন ঐতিহাসিক জিনিসের ভেতরে করে বিভিন্ন জিনিস স্মাগলিং করে, কারণ এগুলো ঐতিহাসিক জিনিস হওয়ায় তেমন সার্চ করা হয় না। জাকি একটু লজ্জিত ছিল, কারণ 8 বছর আগে সিনিয়র অফিসারের কথায় সে কেটির মিসিং কেসে তেমন মাথা ঘামায়নি। চার্লিও অতীতের জের টেনে এনে জাকিকে কথা শুনিয়ে দেয় এবং কেটির কিডন্যাপারদের ধরার ব্যাপারে মনোযোগ দিতে বলে। এদিকে কেটি বাড়ি ফেরার আনন্দে তার নানি কার্মেন সান্টিয়াগো সব গোছগাছ শুরু করে। পিচ্ছি মড ও বোনকে দেখার জন্য এক্সাইটেড ছিল। তবে কেটিকে বাড়িতে আনা হলে তাকে দেখেই ওরা বিস্মিত হয়ে যায়। কেটিকে হুইল চেয়ারে করে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হয়। কার্মেন কেটি ফিরে আসায় তার হাত ধরে ঈশ্বরের নামে প্রার্থনা করছিল। এতক্ষণ কেটি শান্তই ছিল, তবে কার্মেনের প্রার্থনা শুনে কেটি অস্থির হয়ে ওঠে। সে আচমকা উঠে বসে কার্মেনের নাকের ওপরে আঘাত করে। এরপরে হাইপার আচরণ শুরু করে। লরিসা দ্রুত কেটিকে ইঞ্জেকশন পুশ করে তাকে শান্ত করে। এই ঘটনায় ওরা বেশ টেনশনে পড়ে যায়। চার্লি ধারণা করে কেটি মোটেও স্বাভাবিক নেই, তার ভেতরে কোনো ঝামেলা অবশ্যই আছে। তাই সে কেটির রিসেন্ট ডকুমেন্টসগুলো ঘাটাঘাটি করে ক্লু খোঁজে। রাতে লরিসা কেটির সাথেই ঘুমাচ্ছিল। মাঝরাতে আওয়াজ পেয়ে মডের ঘুম ভেঙে যায়। সে ভাই সেবাস্তিয়ানকেও ডেকে তুলে আওয়াজটা শোনায়। এমনিতে দুজন আলাদা ঘুমায়,
তবে কেটির নানিকে ওরকম অ্যাটাক করা দেখে এবং হাইপার হওয়াতে মড বেশ ভয় পাচ্ছিল, তাই সেবাস্তিয়ানের রুমে শুতে এসেছে। তাই বোনের ডাকে প্রথমে সেবাস্তিয়ান বিশ্বাস করে না। সে ভাবে হয়তো বাইরে খেক শিয়ালরা দাপাদাপি করছে, তবে আওয়াজটা বাড়ির ভেতর থেকে আসছে বুঝতে পেরে সেও ঘাবড়ে যায়। ততক্ষণে চার্লিও আওয়াজ পেয়ে কেটির রুমে এসে দেখে লারিসা একা ঘুমাচ্ছে, কেটি বেডে নেই। তাই এবার তারা কেটিকে খুঁজে বেড়াতে শুরু করে। তারা একটা ক্যাবিনেটের ভেতরে দেয়ালের ওপাশ থেকে আওয়াজগুলো পাচ্ছিল, তাই ভেতরে ঢুকে দেখে কেটি পোকামাকড় ধরে সেগুলো কচমচ করে খাচ্ছে। তারা কোনো রকমে কেটিকে ধরে বের করে আনে, তবে কেটি বমি করে ফেলে। তার বমিও ছিল অস্বাভাবিক। পরের দিন লরিসা এবং তার মা কেটিকে পরিষ্কার করিয়ে দিচ্ছিল। কেটির পায়ের নখগুলো অনেক বড়সড় হয়ে গিয়েছিল, তাই লরিসা কেটির পায়ের নখগুলো কেটে দিচ্ছিল। বাকি আঙুলগুলোর নখ কাটার পরে বুড়ো আঙুলের নখ খুব শক্ত হওয়ায় কাটতে সমস্যা হচ্ছিল, তাই লরিসা নেইল কাটারে বেশি জোরে চাপ দেয়। তখন নখসহ কেটির পায়ের অনেকখানি চামড়া খসে চলে আসে। এটা দেখে লরিসা আর তার মা ভীষণ ঘাবড়ে যায়। এদিকে পাশের রুমে চার্লি ক্যাবিনেটগুলো পেরেক দিয়ে বন্ধ করে দিচ্ছিল। তখন সে কার্পেটের নিচে কিছু নোটিস করে এগিয়ে গিয়ে দেখে কার্পেটের নিচে পচা গলা দগদগে কিছু পড়ে আছে। লরিসার চিৎকার শুনে চার্লি ছুটে গিয়ে দেখে কেটি হুইল চেয়ারে নেই, সে আবারও উঠে পালিয়ে গেছে। চার্লি কেটিকে খুঁজতে খুঁজতে সিঁড়ির কাছে গিয়ে দেখতে পায়, তবে কেটি চার্লিকে দেখে আবারও পালিয়ে যায়। চার্লি এদিক সেদিক খুঁজে একটা রুমে ঢুকে দেখে কেটি একটা রড দিয়ে পায়ের ক্ষত জায়গায় ক্রমাগত আঘাত করছে। চার্লি তখনকার মতো কেটিকে সামলে নেয়। এরপরে লরিসা কেটির পায়ের ক্ষততে ব্যান্ডেজ করে দেয়। চার্লি লরিসাকে বলে তাদের হয়তো কেটিকে অন্য কোথাও স্পেশাল ট্রিটমেন্টের জন্য রেখে আসা উচিত। এটা শুনে লরিসা বিরোধিতা করে বলে কেটি এত বছর তার থেকে দূরে ছিল, এখন আর সে কেটিকে কোথাও যেতে দেবে না। দুজনের মধ্যে ব্যাপারটা নিয়ে বেশ তর্কাতর্কিও হয়ে যায়। তবে লরিসার একই জেদ, সে কেটিকে কোথাও যেতে দেবে না। সে কেটির কাছে গিয়ে তার কি সমস্যা জিজ্ঞেস করে। কয়েকবার জিজ্ঞেসের পরেও উত্তর না দিলে লরিসা একটু ধমকের স্বরে কথা বলে। তখন কেটি কিছুটা ঝুঁকে এসে লরিসার মুখে থুতু ছিটিয়ে দেয়। এদিকে চার্লি ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে হুইল চেয়ারের চাকার সাথে কেটির পায়ের উঠে যাওয়া চামড়াটা দেখতে পায়। সে খেয়াল করে চামড়াতে কিছু লেখা আছে, তাই সে ডেস্কে নিয়ে গিয়ে চামড়াটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে চামড়াতে অনেকগুলো কাপড়ের লেয়ার আছে। সে একটা একটা করে সবগুলো লেয়ার আলাদা করে, তবে সবগুলো লেয়ারেই প্রাচীন কোনো লিপিতে কিছু লেখা ছিল। চার্লি ধারণা করে এগুলো প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স লেটারে লেখা, তাই সে বিস্তারিত জানার জন্য আর্কিওলজিস্ট প্রফেসর বিক্সলারের কাছে যায়। বিক্সলারকে ফটো দেখালে সে বলে এগুলো অ্যাকচুয়ালি হায়ারোগ্লিফিক্স না। তার মনে হচ্ছিল এগুলো হায়ারাটিক লিপি, যেগুলো 3000 বছর আগের পুরনো লিপি। বিক্সলার চার্লিকে জিজ্ঞেস করে সেগুলো কোথায় পেল। চার্লির সত্যটা গোপন রেখে বিক্সলারকে রিকোয়েস্ট করে এখানে কি লেখা আছে সে যেন অনুবাদ করে দেয়। রাতে চার্লি কেটির কাছে বসে কান্নাকাটি করছিল। সে কেটির এই দশার জন্য এখনও নিজেকেই দায়ী করে, কারণ সেদিন যদি সে কেয়ারফুল থাকতো তাহলে কেটি কিডন্যাপ হতো না। চার্লি খেয়াল করে কেটি বেশ কিছুক্ষণ ধরে দাঁত কটমট করছে। চার্লির রিদম ফলো করে বুঝতে পারে কেটি তাকে মর্স কোডে কিছু বলতে চাইছে, তাই কেটি কতবার দাঁত কটমট করছে সেটা মর্স কোডে লিখে ফেলে। এরপর ডিকোড করে দেখে কেটি লায়লার নামটা বলেছে। চার্লি ডিটেকটিভ জাকিকে ফোন করে লায়লাকে খুঁজতে বলে, কিন্তু মিশরে লায়লা নামের মেয়ের অভাব নেই। একজ্যাক্ট লায়লাকে খুঁজে পেতে হলে অ্যাটলিস্ট লায়লার পদবিটা জানা লাগবে। তাই সে চার্লিকে পুরনো জিনিসপত্র খুঁজে দেখতে বলে লায়লার ব্যাপারে আরও কিছু জানা যায় কিনা। চার্লি এবার কেটির পুরনো জিনিসপত্র সার্চ করে তার ভেতরে একটা চিঠি পায়। সেই চিঠিটা পাঠিয়েছিল লায়লা খলিল নামের কেউ। তাই চার্লি আবারও জাকিকে ফোন করে লায়লার পদবিটাও জানিয়ে দেয়। এবার জাকি সার্ভার চেক করে লায়লার অ্যাড্রেস জেনে যায়। তবে জায়গাটা মরুভূমির মাঝখানে প্রায় 80 কিলোমিটার দূরে। তবে সে একটা কমন ক্লু পায়, কেটির কফিন বহনকারী প্লেনটা ওই জায়গার কাছাকাছি শহরে ক্র্যাশ করেছিল। জাকি আরও ঘাটাঘাটি করে একটা পিচ ফলের ফার্মের অ্যাড্রেস পায়। তখন তার হঠাৎ কি খেয়াল হয়, সে ছুটে গিয়ে প্লেন ক্র্যাশের ফাইলটা বের করে। ফাইলে দুর্ঘটনাস্থলের ফটোতে সে পিচ ফল পড়ে থাকতে দেখতে পায়। এটা আরও একটা ক্লু হিসেবে কাজ করে। ফলে জাকির সন্দেহ হয় কেটির কিডন্যাপের পেছনে হয়তো লায়লার হাত আছে। এদিকে রাতে মড কেটির ঘরের আশেপাশে একাই ছিল। তখন সে কেটির ঘর থেকে গানের মতো আওয়াজ শুনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কেটি গান গাইছে কিনা। কেটি এই বাড়িতে আসার পরে এই প্রথম কথা বলে। সে মডকে বলে সে এখন কথা বলতে পারছে, তাই সে অন্য কারোর সাথে কথা বলার আগে মডের সাথে কথা বলে প্র্যাকটিস করতে চায়, কারণ মডকে সে খুবই পছন্দ করে। মড বলে কেটি তো তাকে চেনেই না, কারণ কেটি হারিয়ে যাবার পরে মড জন্মেছিল। তখন কেটি বলে সে মডের ব্যাপারে জানতে চায়। মড কৌতূহলী হয়ে বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কেটি তার ব্যাপারে কি জানতে চায়।
তখন কেটি বলে মডের পায়ের কিউট আঙুলগুলোর কেমন টেস্ট, সে তাই জানতে চায়। এই বলে দরজার ফাঁক দিয়ে কেটি পায়ের আঙুল দিয়ে মডের পায়ে টাচ করে কিলবিল করে। এতে মড আতঙ্কে পালানোর চেষ্টা করে, কিন্তু কেটির ভেতরে থাকা নাসমারিয়ান শক্তি মডকে বশ করে নেয়। এরপরে কি একটা মন্ত্র উচ্চারণ করে তাকে টেনে দরজার সাথে ঠেসে ধরে। তারপর থেকে মড পুরোপুরি নাসমারানিয়ানের বশে চলে আসে। যেমন পরের দিন মড স্কুলে গেলেও সে নাসমারানিয়ানের নিয়ন্ত্রণে ছিল। নাসমারিয়ান বা কেটি মডকে দিয়ে তার টিচারের সাথে অনেক খারাপ ব্যবহার করায়, এমনকি গালিও দেওয়ায়। অন্যদিকে আর্কিওলজিস্ট প্রফেসর বিক্সলার চার্লিকে ডেকে বলে চামড়ার ওপরের কাপড়ে লেখা বর্ণগুলো হাইরাটিক লিপিতে লেখা। কাপড়ে মোট 7টা লেয়ার ছিল। এগুলো অনেক পুরনো ইতিহাসের অংশ। লেখাগুলো থেকে বিক্সলার একটা শব্দ ডিটেক্ট করতে পেরেছে, সেটা হলো নাসমারানিয়ান। এটা মূলত একটা অশুভ শক্তি, মিশরিয়ান অপদেবতা। নাসমারানিয়ানকে ডিস্ট্রয়ার অফ ফ্যামিলিও বলা হয়, কারণ এই অপদেবতা যে কারো উপরে ভর করে তাকে ম্যানিপুলেট করে ফ্যামিলির বিরুদ্ধে করে দিত। বিশেষ করে বাবা সন্তান এবং মা সন্তানদের মধ্যে ঝামেলা পাকাতে সে বেশি পছন্দ করত। এভাবে সে যে পরিবারের দিকে নজর দিত সেই পরিবারকেই ধ্বংস করে দিত। তবে 2000 খ্রিস্টপূর্ব থেকে নাসমারানিয়ানের প্রভাব হারিয়ে যায়। পরবর্তীতে নাসমারানিয়ান জাস্ট একটা মিথোলজি হিসেবে ইতিহাসের পাতায় রয়ে যায়। তবে কথিত আছে কোনো প্রাচীন রিচুয়ালের মাধ্যমে নাকি নাসমারানিয়ানকে আটকে দেওয়া হয়েছিল। তো বিক্সলার চার্লিকে বলে চার্লি, এই কাপড়ের লেয়ারগুলো যেখানেই পাক না কেন এতে এক ধরনের মন্ত্র লেখা আছে, আর এটা সম্ভবত অপদেবতা নাসমারিয়ানকে আটকে রাখার কোনো মন্ত্র। যাই হোক, এদিকে জাকি লাইলার অ্যাড্রেসে চলে যায়। এটা খলিল ফ্যামিলিরই সেই বাড়িটা। বাড়িতে এ সময় কেউ ছিল না। জাকি ভেতরে ঢুকে পিরামিডটাও দেখতে পায়। অল্পক্ষণে সে পিরামিডের ভেতরে ঢোকার পথও পেয়ে যায়। ভেতরে ঘাটাঘাটি করে ওপরে আসতে আসতেই মিসেস খলিল বাড়িতে ফিরে আসে। জাকি পর্দার আড়াল থেকে মিসেস খলিলকে আত্মসমর্পণ করতে বলে। তবে মিসেস খলিল তেড়ে আসলে আত্মরক্ষার জন্য জাকি গুলি করে দেয়। গুলিটা মিসেস খলিলের বুকে লাগলে সে মেঝেতে পড়ে যায়। জাকি জিজ্ঞেস করে সেই কেটিকে কিডন্যাপ করেছিল কিনা। মিসেস খলিল উত্তর দেবার অবস্থায় ছিল না। এ সময় জাকি বাইরে লায়লাকে দেখতে পায়। লায়লাও জাকিকে দেখে দৌড় দিলে জাকি তাকে তাড়া করে। কিছুদূর গিয়ে লায়লা একটা জায়গা থেকে মাটি খুঁড়তে শুরু করে। লায়লা অস্ত্র বের করছে ভেবে জাকি একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। তখন লায়লা একটা বক্স বের করে হাত ওপরে তোলে। জাকি বক্সটা নামিয়ে রাখতে বললে সে বক্স রেখে সেটা খুললে দেখা যায় ভেতরে কাপড়ে ঢাকা একটা ক্যাসেট রাখা আছে, আর ক্যাসেটের ওপরে কেটির নাম লেখা আছে। এদিকে কেটিকে সামনে রেখে তার নানি কার্মেন ঈশ্বরের নামে জিকির করছিল। এই সময় বাড়ির ভেতরে অদ্ভুত কাণ্ডকারখানা শুরু হয়ে যায়। কল দিয়ে পানির বদলে কালো তরল বের হতে থাকে। মেশিন একাই চালু হয়ে যায়। ঘরের জিনিসপত্র ভূমিকম্পের মতো নড়তে থাকে। একই সাথে কেটি মডকেও কন্ট্রোল করছিল। সে মডকে দিয়ে ক্রমাগত আজেবাজে কথা বলাচ্ছিল। চার্লি মডকে আর সেবাস্তিয়ানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। ওরা দুজনে মডের কথাবার্তা শুনে অবাক হয়ে যায়। এদিকে কার্মেন জিকির ছেড়ে ক্রুশটা কেটির বুকে ছুঁয়ে দিতে গেলে কেটি কার্মেনের হাতে কামড়ে ধরে। তারপরে কার্মেনকে নিয়ে মেঝেতে লাফিয়ে তার বুকের উপরে বসে বলে আমি চাইলে তোমার হার্টবিট বন্ধ করে দিতে পারি। কার্মেন আতঙ্কে কেটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এরপরে কেটির ভেতরে থাকা নাসমারানিয়ানের শক্তিতে ক্রুশের চেইনটা কার্মেনের গলায় পেঁচিয়ে ধরে। তারপরে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক ওই সময় চার্লি ছেলেমেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। কার্মেনের বডিটা একদম গাড়ির ওপরে পড়ে, আর সাথে সাথেই কয়েকটা খেক শিয়াল এসে তাকে বীভৎসভাবে খেতে শুরু করে। এই শিয়ালগুলো আজ সকাল থেকেই খুব আনাগোনা করছিল। লরিসা ওপরের তলার জানালা দিয়ে এই বীভৎস দৃশ্য দেখে সহ্য করতে না পেরে চোখ ফিরিয়ে নেয়। তবে এই বীভৎস দৃশ্য দেখে মড একটুও ভয় না পেয়ে উল্টো আরও হাসছিল, যেন সে এই ঘটনায় খুবই মজা পাচ্ছিল। অন্যদিকে জাকি টেপটা প্লে করে মিসেস খলিলের রেকর্ডেড ভিডিও পায়। তবে টেপে কিছু একটা সমস্যা হওয়ায় ফুল ভিডিও দেখা যাচ্ছিল না। শুধু এইটুকু অংশ জাকি বুঝতে পারে মিসেস খলিল যে কাজটা করেছে সেটার জন্য যে কোনো মানুষকে ইউজ করা যায়, তবে শিশুরা সবচেয়ে পারফেক্ট। তো বিস্তারিত জানার জন্য জাকি লায়লার কাছে এসে জিজ্ঞেস করে। লায়লা এখনো কথা না বলায় জাকি তাকে হুমকি ধামকি দেয়। তখন লায়লা জিভ বের করে জাকিকে দেখায় লায়লার জিভটা কেটে দেওয়া হয়েছে, তাই লায়লা স্বাভাবিকভাবে আর কথা বলতে পারে না। জাকি জিজ্ঞেস করে লায়লার মা এই ঘৃণ্য কাজটা করেছে কিনা। লায়লা ছলছলে চোখে মাথা ঝাঁকিয়ে জানায় তার মায়ের জিভটা কেটে দিয়েছে। এরপরে লায়লা জাকির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে একবার সে সত্যটা বলার চেষ্টা করেছিল, তাই মা পানিশমেন্ট হিসেবে তার জিভ কেটে দিয়েছে। এরপরে সে বলে কেটির শরীর কফিনের বাইরে আসা উচিত হয়নি। তাদের বাড়িটা বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছিল, তাই কফিনটা অন্য জায়গায় মুভ করানোর প্রয়োজন ছিল। তার ভাইদের আর কোনো চয়েস ছিল না,
তাই মায়ের কথায় তারা কফিনটা অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিল, যার ফলাফল তাদের করুণ মৃত্যু। জ্যাকি জানতে চায় কেটির সাথে কি ঘটেছে। এত কথা তো লায়লা বলতে পারবে না, তাই লেখার জন্য সে কাগজ কলম চায়। লায়লার লেখাগুলো পড়ে জ্যাকি অস্থির হয়ে যায়। সে চার্লির সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে কানেক্ট করতে পারে না, তাই একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। চার্লির বাড়িতে এ সময়ে কারমেনের ফিউনারেলের আয়োজন চলছিল, আর চার্লি কেটির রুমের সামনে বসে পাহারা দিচ্ছিল। সেবাস্তিয়ান ওপরে এসে বলে সবাই চার্লিকে খুঁজছে, তাই সে যেন নিচে যায়। চার্লি সেবাস্তিয়ানকে ওপরে রেখে নিচে চলে যায়। সেবাস্তিয়ানকে একা পেয়ে কেটি তাকেও বসে আনার চেষ্টা করে। তাকে বলে আমাকে কেন আড়ালে লুকিয়ে রাখা হয়েছে, আমিও এই বাড়ির অংশ হতে চাই, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। এসব ইমোশনাল কথা বলে কেটি সেবাস্তিয়ানকে ম্যানিপুলেট করার চেষ্টা চালাচ্ছিল। সেবাস্তিয়ান কেটির চাল বুঝতে পেরে কানে হেডফোন লাগায় যাতে তার কথা শোনা না যায়, কিন্তু নাসমারানিয়ানের কথার তীব্রতা একদম অন্তরে গিয়ে নাড়া দেয়, তাই হেডফোনেও কেটির কথা আটকাচ্ছিল না। এদিকে মড নিজের দাঁতগুলো সব উপড়ে ফেলে দেয়। এরপর তার নানি কারমেনের মুখ থেকে দাঁতগুলো তুলে নিয়ে নিজের মাড়িতে লাগিয়ে দেয়। তারপরে বাবা মায়ের সামনে গিয়ে হি হি করে হেসে দাঁতগুলো দেখায়। এই সময় আচমকা সে একজন অতিথিকে অ্যাটাক করে। অন্যদিকে সিলিং ফেরে কেটিও রুম থেকে বেরিয়ে আসে এবং নানির কফিনের ওপরে নেমে নানির ঘাড়ে কামড়ে দেয়। লরিসা কেটিকে টেনে সরিয়ে দেয়। এতে তার মাও কফিন থেকে গড়িয়ে পড়ে। তার ক্ষত থেকে রক্ত বা তরল কিছু বের হচ্ছিল। কেটি সেই রক্ত মেঝে থেকে চেটে খেতে শুরু করে। অতিথির অনেকে এই দৃশ্য দেখে ঘেন্নায় বমি পর্যন্ত করে ফেলে। তো এই ঘটনার পরে ওরা বুঝে যায় কেটি কতটা বিপজ্জনক, তাই কেটিকে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। কিন্তু মড এবং সেবাস্তিয়ানের ওপর থেকে তার প্রভাব কাটছিল না। বিশেষ করে সেবাস্তিয়ান নিজের মাথায় আঘাত করছিল। লরিসা এখান থেকে দূরে চলে যাবার জন্য ব্যাগ গোছাচ্ছিল। চেয়ারে বাধা থাকা অবস্থাতেও কেটি হুইল চেয়ার সহই লাফাচ্ছিল। এ সময় বাড়িতে জ্যাকি চলে আসে। সে টেপটা রিপেয়ার করে এনেছিল। সে টেপ প্লে করে ওদেরকে মিসেস খলিলের ভিডিওটা দেখায়, যাতে ওরাও জানতে পারে কেটির সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো ভিডিওর শুরুতে মিসেস খলিলের স্বীকারোক্তি ছিল। সে বলছিল পুরনো অমঙ্গল আর অন্ধকারের লক্ষণগুলো ফুটে উঠছিল, মানে নাসমারানিয়ানের জেগে ওঠার সময় হয়ে আসছিল। আপনাদের মনে আছে কিনা, ট্রিপ শেষ করে খলিল ফ্যামিলি বাড়ি ফিরে দেখেছিল তাদের পোষা পাখিটা কাতরাচ্ছিল আর মুখ দিয়ে কালো লিকুইড বের হচ্ছিল। এটা মূলত নাসমারানিয়ানের জেগে ওঠারই পূর্বাভাস ছিল। তাই মিসেস খলিলকে সিগন্যাল দেওয়া হচ্ছিল সে যেন তার পূর্বপুরুষদের মতো নিজের দায়িত্ব পালন করে। আর দায়িত্বটা হলো নাসমারানিয়ানকে মুক্ত হওয়া থেকে আটকানো এবং নতুন একটা মমির শরীরে প্রবেশ করিয়ে তাকে আটকে রাখা। একটা নির্দিষ্ট সময় পর পর নাসমারানিয়ানকে বিশেষ রিচুয়ালের মাধ্যমে নতুন শরীরে প্রবেশ করানো লাগে। মিসেস খলিলের আগেও ৮১ বার সেম কাজ করা হয়েছে। তাই ৮২তম মমি বানানোর দায়িত্বটা পরিবারের বড় সন্তান হওয়ায় মিসেস খলিলের ওপরেই পড়ে। মিসেস খলিল মূলত এই জন্যই ভিডিওটা রেকর্ড করেছিল, যাতে নাসমারানিয়ানের আবারও পুনরুত্থানের সময় হলে তার পরবর্তী বংশধরেরা নাসমারানিয়ানকে আটকানোর উপায় জানতে পারে। মানে এই ভিডিওটা সে টিউটোরিয়াল হিসেবে বানিয়েছিল। যাই হোক, মিসেস খলিল পরামর্শ দিয়েছিল এই কাজের জন্য বাচ্চা কাউকে পেলে বেশি ভালো হয়, এতে নাসমারানিয়ানের বাইরে বের হতে আরও অনেক বেশি সময় লাগে। তো এরপরে ভিডিওতে কেটিকে দেখা যায়। কেটি বাড়ি ফেরার জন্য কান্নাকাটি করছিল, তবুও তার মায়া হয় না। মিসেস খলিলের নির্দেশে কেটিকে একটা কফিনের ওপরে ঠেসে ধরা হয়। এরপরে মিসেস খলিল একটা মন্ত্র উচ্চারণ করে। এর একটু পরেই নাসমারানিয়ানের আগের হোস্ট থেকে নাসমারানিয়ান বেরিয়ে কেটির শরীরে ঢুকে যায়। আর প্রক্রিয়াটা ঘটে কালো কিছু একটা কেটির মুখের ভেতর দিয়ে ঢুকে যাবার মাধ্যমে। তারপর কেটির শরীরে কাপড়ে খোদাই করা হাইরাটিক লিপিতে বিভিন্ন মন্ত্র লাগিয়ে দেওয়া হয়, যাতে কেটির শরীর থেকে নাসমারানিয়ান বেরিয়ে আসতে না পারে। তারপরে কেটিকে কফিনের ভেতরে রেখে সিলগালা করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। তো এই ছিল কেটির সাথে হওয়া নির্মম ঘটনা। এদিকে কেটিকে চার্লি রুমের ভেতরে আটকে রেখেছিল, তবে সেবাস্তিয়ান তো কেটির বসে ছিল। তাই সে সেবাস্তিয়ানকে ডেকে তার শরীরে থাকা মন্ত্র লেখা কাপড়গুলো খুলে দিতে বলে। সেবাস্তিয়ান তালা ভেঙে রুমে ঢোকে। এরপরে কেটির শরীর থেকে সমস্ত মন্ত্রপুত কাপড়গুলো খুলে দিতে থাকে। আর ক্রমশই কেটির ভেতরে থাকা নাসমারানিয়ান শক্তিশালী হয়ে ওঠে। ভিডিওতে মেয়ের করুণ দশা দেখে লরিসা কেটির রুমের দিকে ছুটে যায়। তাকে হেল্প করতে জাকিয়েও উঠে যায়। এই সময় চার্লি একা ছিল। সে খেয়াল করে তার পেছনের মৃত শাশুড়ি জেগে উঠে উচ্ছিষ্ট খাবার খাচ্ছে। চার্লিকে দেখে সে বীভৎসভাবে বলে, এই চার্লি, খাবি আমাকে? আয়, আমাকে খেয়ে নে। তাকে এভাবে দেখে চার্লির বুকের ভেতরে কাঁপন ধরে যায়। অন্যদিকে লরিসা আর জাকি দুজনে মিলেও দরজা আটকে রাখতে পারছিল না। ওদের চিৎকার শুনে চার্লি ছুটে যায়। কেটির শক্তিতে দরজায় ধাক্কা খেয়ে লরিসা আর জাকি ছিটকে পড়ে। এরপরে দরজা খুলে যায়
এবং ওরা দেখে কেটি শূন্যে ভাসছে, তার চেহারা ভয়ঙ্কর হয়ে আছে। কেটি এক ঝলকে চার্লির ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীর থেকে এক খাবলা মাংস তুলে খেয়ে নেয়। লরিসা আর জাকি বাধা দিতে গেলে কেটি দুজনকে তুলে আছাড় মারে। এতে জাকি সিঁড়িতে গড়িয়ে পড়ে একটু আহত হয়। এরপরে কেটি আবারও চার্লির ওপরে ঝাঁপিয়ে পড়ে। লরিসা ঘুমের ইঞ্জেকশন দিতে গেলে সেখানে আবার সেবাস্তিয়ান তাকে বাধা দেয়। নাসমারানিয়ানের প্রভাবে সেবাস্তিয়ান তার মায়ের বিরুদ্ধেও চলে গিয়েছিল। সেবাস্তিয়ান মারমুখী হয়ে গেলে লরিসা সিক্রেট চেম্বার দিয়ে পালিয়ে যায়, তবে সেবাস্তিয়ানও তাকে তাড়া করে। লরিসা লুকিয়ে গেলে সেবাস্তিয়ান তাকে খুঁজছিল। সুযোগ পেয়ে আচমকা লরিসা ঘুমের ইঞ্জেকশনটা সেবাস্তিয়ানের ঘাড়ে পুশ করে দেয়। এতে সেবাস্তিয়ান আপাতত শান্ত হয়ে যায়। আরেকদিকে লরিসার মা কার্মেন জাকির কাছে গিয়ে হাঁ করতেই কার্মেনের মুখের ভেতর থেকে একটা স্করপিয়ন বেরিয়ে জাকির মুখে ঢুকে যায়। এরপর স্করপিয়নটা গলার কাছে গিয়ে গলা চিরে হুলটা বেরিয়ে আসে। অনেক কষ্টে জাকি মুখ দিয়ে গলার ভেতরে আঙুল ঢুকিয়ে স্করপিয়নটা বের করে আনে। অন্যদিকে কেটি চার্লিকে তাড়া করে বেড়াচ্ছিল। যদিও নাসমারানিয়ান কেটির শরীরে খুব একটা সুবিধা করতে পারছিল না, সে বেরিয়ে আসার জন্য শক্তি সঞ্চয় করতে চাইছিল। চার্লির মাথায় উপস্থিত আইডিয়া আসে। সে জাকির কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভিডিওতে নাসমারানিয়ানকে এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফারের জন্য মিসেস খলিল যে মন্ত্রটা বলেছিল, জাকির সেই মন্ত্রটা মনে আছে কিনা। চার্লির ইশারাতে জাকি বুঝে যায় চার্লি কি করতে চলেছে। চার্লি এবার আর পালিয়ে না গিয়ে কেটিকে অ্যাটাকের সুযোগ দেয়। কেটি অ্যাটাক করতে এলে চার্লি তাকে জাপটে ধরে। তখন জাকি মন্ত্র জপতে শুরু করে। স্করপিয়নের কারণে তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই সে আঙুল দিয়ে গলার ভেতরে চেপে ধরে মন্ত্রটা শেষ করে। আর এরপরেই কেটির শরীর থেকে চার্লির শরীরে নাসমারানিয়ান প্রবেশ করে এবং দুজনেই সেন্সলেস হয়ে যায়। একটু পরে কেটি জেগে ওঠে এবং স্বাভাবিক ভঙ্গিতেই লরিসাকে মা বলে ডাকে। তো এরপরে কয়েক বছর কেটে যায়। ক্যানন ফ্যামিলি মোটামুটি স্টেবল পরিস্থিতিতে আছে। ততদিনে কেটির স্কিন একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সব ক্ষত শুকিয়ে সে স্বাভাবিক জীবন কাটাচ্ছিল। তবে চার্লি এখন কফিনের ভেতরে জীবন্ত মমি হয়ে দিন কাটাচ্ছে। যদিও কেটি অনেকটা সময় বাবার সাথে গল্প করে কাটায়। দুজনে মূলত মোর্স কোডে কথাবার্তা বলে। বাইরে থেকে কেটি কফিনের ওপরে আঙ্গুল ঠকঠক করে মোর্স কোডে বলে। ভেতর থেকে চার্লিও একইভাবে মেয়েকে প্রতি উত্তর দেয়। লরিসা ওইসব দেখে কেটিকে কখনো আটকায় না, বরং মাঝে মধ্যে সে জানতে চায় ওর বাবা কি বলছে। যাই হোক, পরিবারের সব স্বাভাবিক থাকলেও লরিসার মনে হচ্ছিল চার্লিকে ছাড়া ফ্যামিলি ইনকমপ্লিট। তাই সে একটা প্ল্যান করে এবং জাকিকে ফোন করে ডেকে আনে। তারপর লরিসা নার্স সেজে একটা সিক্রেট জায়গায় যায়। সেখানে মিসেস খলিলকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছিল। সেদিন জাকি তাকে গুলি করলে সে আহত হলেও প্রাণে বেঁচে যায়। এরপর থেকে সে বন্দি জীবনই কাটাচ্ছে। তো লরিসাকে এখানে দেখে মিসেস খলিল খুব অবাক হয়। লরিসা ছলছলে চোখে বলে, তোমার কি আমার কেটির কথা মনে আছে? কেটি জানতে চেয়েছে তুমি একটা ম্যাজিক দেখবে নাকি। কথা শেষ হতেই জাকি হুইল চেয়ারে করে চার্লিকে সেখানে নিয়ে আসে। অর্থাৎ লরিসার প্ল্যান হলো, যেহেতু নাসমারানিয়ানকে যে কোনো শরীরে ট্রান্সফার করা যায়, তাই সে চার্লির শরীর থেকে নাসমারানিয়ানকে মিসেস খলিলের শরীরে ট্রান্সফার করে দেবে। এতে চার্লি যেমন বেঁচে যাবে, তেমনি তাদের পরিবারের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। তো এরপরে দরজা বন্ধ করে দেওয়া হয়। ভেতর থেকে শুধু মন্ত্র পড়ার আওয়াজ এবং মিসেস খলিলের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। চার দেয়ালের মাঝে প্রতিধ্বনিত হয়ে বুকে কাঁপন ধরিয়ে দেয়। সেই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটা যতটা না ভৌতিক, তার চেয়ে এটা পারিবারিক মেলবন্ধনকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। 8 বছর পরে ফিরে আসা কেটির শরীর যখন বিভৎস হয়েছিল, তখনও কিন্তু কেটির পরিবার তাকে ছুঁড়ে ফেলেনি, বরং কুৎসিত হওয়া সত্ত্বেও তাকে স্নেহ দিয়ে আগলে নিয়েছে। তাই এখান থেকে আমাদের পারিবারিক শিক্ষা নেওয়া উচিত। এই সিনেমাটা মনের ভেতরে ভয় হয়ে না, বরং পরিবারের প্রতি দায়িত্বশীলতার প্রতীক হয়ে আমাদের অন্তরে জায়গা করে নিক। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের আয়োজনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।